বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, পুরো প্রক্রিয়াটি বা যা কিছু আমরা দেখছি টেলিভিশনে এবং তার অফিসকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, তা বিএনপি রাজনীতির জন্য অশনির সংকেত। জনাব তারেক রহমান সাহেবের জন্য আরও ভয়ানক বিপদ এবং বিপত্তির কারণ আমাদের গণতন্ত্রের জন্য এটি রীতিমতো একটি সুনামি বয়ে নিয়ে আসবে আগামী দিনগুলোতে। এবং সেটি কেন, কি কারণে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্য করেছেন যে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, এটি ছিল স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত এবং কাঙ্ক্ষিত। মানুষ আসবে, তাদের নেতাকে বরণ করে নেবেন, নেতা আবেগ আপ্লুত হবেন, মানে যা কিছু এক্সপেক্টেড ছিল প্রায় সব কিছুই ঘটেছে এবং এটা নিয়ে আমরা কেউ কোনো প্রশব্দ করিনি। দ্বিতীয়ত হলো যে তার আগমনের পরে তার জন্মদাত্রী গর্ভধারিণী মায়ের মৃত্যু হয় এবং সেই মৃত্যু উপলক্ষকে বা সেই মৃত্যুকে কেন্দ্র করে যে শোক প্রকাশ, এটাও খুব স্বাভাবিক ছিল। আর সেখানে যে জানাজা হয়েছে, সে জানাজার যে উপস্থিতি, এটা হওয়া উচিত ছিল এই কারণে যে বেগম জিয়া তার জীবনের যে স্বর্ণালী সময়, তিনি রাজনীতির জন্য তিনি সেটি আত্মত্যাগ করেছেন এবং এই রাজনীতির জন্য তিনি তার পরিবার, সুখ, শান্তি সবকিছু হারিয়েছেন। তৃতীয়ত, তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা মূলত তার প্রতি জুলুম করেছে, এতে কোনো সন্দেহ নেই। অবিচার করেছে, অন্যায় করেছে, অপমান করেছে। তো সেই অবস্থায় যখন এই প্রবীণা রাজনীতিবিদের মৃত্যু হলো, সঙ্গত কারণে মানুষের যে শোকের সাগর, সেই সাগরে ঢেউ এবং সুনামি শুরু হবে, এটাই স্বাভাবিক। এবং কৃতজ্ঞ বাঙালি জাতি বেগম জিয়ার মৃত্যুর পরে জানাজায় যেভাবে অংশগ্রহণ করেছে, এটি বাংলাদেশে কেবল নজিরবিহীন নয়, আগামী দিনগুলোতেও সকল রাজনীতিবিদদের জন্য এই ধরনের একটি জানাজা একদিকে স্বপ্নের বিষয় থাকবে, অন্যদিকে তাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে যে আমরা জীবন সানে এসে যদি মারা যাই বাংলার জমিনে, আমাদের জন্য কি এই সম্মান বা জনগণের সহানুভূতি এরকম হবে কিনা। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো তারেক রহমান সাহেব এখন একটি অফিস নিয়েছেন, মানে বিএনপি চেয়ারপারসনের যে অফিস, সেই অফিস তিনি করছেন। তো সেখানে বসে তিনি তার যে নির্বাচনী যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তিনি নির্বাচনী মাঠের সময় দিবেন, পরিকল্পনা করবেন এবং তিনি যেটা বলেছেন লন্ডনে থাকতে, যে এবারে নির্বাচনটি অন্যান্য বারের নির্বাচনের চাইতে মারাত্মক কঠিন হবে। তো সেটি তিনি আসার পরে হাড়ে হাড়ে টের পাবেন এবং সেই কঠিন নির্বাচনের যুদ্ধে জয়লাভের জন্য তিনি দিনরাত পরিশ্রম করবেন। কিন্তু সেটি তিনি করতে পারছেন না। এটি কি তার ইচ্ছা, তার পারিষদ বর্গের ইচ্ছা, নাকি তাকে একটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে? এই পুরো বিষয়টা নিয়ে আমি একটা বিশ্লেষণমূলক ভিডিও করব, যে সাবধান জনাব তারেক রহমান সাহেব, আপনাকে কেন্দ্র করে একটা ম্যাটিকুলার ডিজাইন হচ্ছে, বা আপনি এখনো ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে আছেন, ফাঁদের মধ্যে আছেন। কিন্তু আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে কতগুলো বাস্তব দৃশ্য, যে বাস্তব দৃশ্য আপনাদেরকে অনুধাবন করানোর জন্য, তো তারেক রহমান সাহেবকে অনুধাবন করানোর জন্য সেই কথাগুলো বলছি। আপনি দেখুন যে শেখ হাসিনার পতন কেন হয়েছিল। তার পতনের অন্যতম কারণ ছিল তিনি চাটুকার পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন এবং এমন সব বিখ্যাত চাটুকার
তাদের চাটুকারিতার সামনে আপনি উত্তর দিতে পারবেন না। যে মানুষগুলো আপনার কাছে আসার কথা নয়, সে মানুষগুলো যখন আসছে কোনো কিছু বলার দরকার নাই। আপনি যাকে আশা করেন না সে মানুষগুলো হঠাৎ করে আসছে, কথা বলছেন, আপনার সামনে বসছেন। এটাই এক ধরনের ইনডাইরেক্ট চাটুকারিতা। তো এভাবে শেখ হাসিনার দরবারে অনেক লোক যেতেন। তার শিক্ষক প্রফেসর আনিসুজ্জামান, ডক্টর মুনতাসির মামুন, জাফর ইকবাল সাহেবের মতো মানুষ, বড় বড় সাহিত্যিক, সাংবাদিকরা যেতেন। তারা অনেকে বসে থাকতেন, অনেকে সুযোগ পেলে খুব মৃদু স্বরে হালকা পাতলার উপরে সামান্য একটু তেল মারতেন। আপাত দৃষ্টিতে এগুলোকে আপনার তেল মনে হবে না, কিন্তু আমজনতা যদি 133 বছর তেল শুধু মালিশ করতে থাকে, আর হুমায়ুন আহমেদের মতো একজন লেখক, হুমায়ুন আজাদের মতো লেখক যদি একটি শব্দ উচ্চারণ করে, ওই 133 বছরের তেল মুহূর্তের মধ্যে বিলীন হয়ে ওটাই হয়ে যাবে। এটিকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফ্ল্যাটারিং, যেটি শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। এবং শেখ হাসিনা ধীরে 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 এই তেল পার্টির কবলে পড়ে সর্বনাশের পথে এগিয়েছিলেন। দ্বিতীয় হলো আরেকটি পার্টি যারা ডাইরেক্ট তেল দিত। এরা সামরিক আমলা, বেসামরিক আমলা, বিচারপতি, উকিল, মুক্তার, ব্যবসায়ী, সাংবাদিক। এবং এটা এত সিস্টেমেটিক ওয়েতে করা হতো। কখনো পিঠে পায়েসের আয়োজন হতো, কখনো নাচ গানের আয়োজন হতো, কখনো সংবাদ সম্মেলন হতো, কখনো কোনো ত্রাণ প্রদানের যাকে বলা হয় আয়োজন করা হতো, ত্রাণ প্রদানের উৎসবের আয়োজন করা হতো। দলে দলে ব্যাংকের মালিকরা যেত। তারপরে কখনো কখনো শেখ হাসিনার মন খারাপ থাকতো, তার যারা দালাল চাটুকার তারা জানতেন তার মন খারাপ, সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে যেতেন। কখনো তাকে উৎসাহিত করার জন্য, প্রমোট করার জন্য যেতেন, কখনো তার সফর সঙ্গী হতেন। মানে ইত্যাদি কাজকর্ম করে 15টি বছর ধরে এই ভদ্র মহিলাটিকে তার স্বাভাবিক চিন্তা চেতনা করার যে ক্ষমতা, নিজেকে অনুধাবন করার, নিজেকে ওজন করার যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো শুষে নেওয়া হয়েছিল। ক্যান্সার যেভাবে শরীরের কোষগুলো ধ্বংস করে ফেলে, ঠিক সেইভাবে তার সঙ্গে এই আচরণগুলো করা হয়েছিল। এই গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো তার মনে খুব সুকৌশলে প্রতিহিংসা জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর তাকে সুপ্রিয়ার বানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সুপার লেডি, আপনি যা ভাবেন তা ইউনিক, আপনি যা বলেন তা তুলনাহীন, আপনি যা করেন তা পৃথিবীর কেউ করতে পারে না। আশেপাশের লোকগুলো এই ডাইমেনশনে ধীরে 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 তাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছিল যে তার আশেপাশের আপনজন যারা তাকে খুব ভালোবাসতেন, তারা অনেক দুঃখ পেতেন, অনেকে চোখের পানি ফেলতেন, অনেকে তাকে ছেড়ে নিরাপদ দূরেতে থাকতেন, অনেকে দেশ ছেড়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। এবং প্রায় একই অবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে হয়েছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটেছিল, তখন একেবারে শেষ মুহূর্তে ডক্টর কামাল হোসেন ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তিনি কি একটা কথা বলে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। আর ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এই কথা বলে সেই বিখ্যাত সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী তিনিও লন্ডনে চলে গিয়েছিলেন যে এই তেলবাজিদের মানে মাহফিলে আমি আর থাকবো না। এখন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। আসার পর তার কাছে দেশের শীর্ষ ব্যবসায়ীরা যাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই সময় কেন শীর্ষ ব্যবসায়ীরা তার কাছে যাবেন? তাকে ধারণা দিচ্ছেন যে তিনি এখন দণ্ড এবং মুন্ডের অধিকর্তা, এবং তাকে ধারণা দেওয়া হচ্ছে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তাকে ধারণা দেওয়া হচ্ছে যে আপনি অত্যন্ত প্রভাবশালী একটা প্যারালাল গভর্নমেন্টের মালিক। এখানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নাই, আর 2 দিন পরে আপনি প্রধানমন্ত্রী হবেন। এবং যে সকল লোক আসছে ওরা দলে দলে, আমি এখানে উনারা না বলে ওরা বললাম,
এদের মধ্যে সম্মান দেওয়ার মতো, মর্যাদা দেওয়ার মতো একজন সিঙ্গেল লোক নেই। এরা শুধুমাত্র টাকা আর স্বার্থ ছাড়া কিচ্ছু এদের মাথায় নেই। ধড়িবাজি, ধান্দাবাজি করা, এবং এই ধড়িবাজি ধান্দাবাজি করে পুরো শেখ হাসিনার 15টি বছরে এরা শেখ হাসিনাকে রীতিমতো ফোকলা বানিয়ে ফেলেছে। তারপর এরা আবার দল বেঁধে ডক্টর ইউনূসকে ফোকলা বানানোর জন্য চেষ্টা করেছে। ডক্টর ইউনূস অনেকগুলো ভুল করেছেন, কিন্তু এই যে জগৎ শেঠদের কবলে তিনি পড়েননি। ফলে কি হলো, তার দরবারে পাত্তা পায়নি। এই গ্রুপটাই আবার এখন জনাব তারেক রহমান সাহেবের কাছে আসছেন। এগুলো এক। দ্বিতীয় যে গ্রুপটি শেখ হাসিনাকে খারাপ করেছে সেটা হলো সাংবাদিকদের একটা গ্রুপ। শেখ হাসিনার জমানাতে যারা সাংবাদিক ছিলেন তারা টেলিভিশন চ্যানেলগুলোর খুব নামকরা সাংবাদিক ছিলেন, অনেকে পত্রপত্রিকার সম্পাদক ছিলেন, খুব ভালো লিখতেন এবং তাদের অনেককে পছন্দ করতেন না, কিন্তু আপনি পছন্দ না করলেও তাদের কথা শুনতে হতো এবং তাদের লেখা পড়তে হতো, এই কোয়ালিটি ছিল। তো শেখ হাসিনার পতনের পরে এখন সাংবাদিকদের যে গ্রুপটি আছে, আমি বিশ্বাস করেন এদের কারোর লেখা কোনো পদ্য বা গদ্য আমি এখন পর্যন্ত পড়িনি। এরা শুধু নেহায়েত চাপাবাজ। এদের একমাত্র যোগ্যতা এরা বিএনপি করে, এদের দ্বিতীয় যোগ্যতা হলো এরা জামাতের এজেন্ট। এই লোকগুলো এখন পাদপীঠে আছে সব জায়গাতে। এদের মধ্যে যে 2-4 জন একেবারে ভালো লোক নেই তাকে তো বলা যাচ্ছে না, কিন্তু এই ভালো লোকগুলো এই বদমাইশদের দ্বারা তারা মানে যাকে বলা হয় নেতৃত্বের, সেই বদমাইশদের নেতৃত্বে এই ভালো লোকগুলো অনেক কিছু সহ্য করতে, কথাবার্তা বন্ধ রাখতে এবং এদের কথা মতো চলতে বাধ্য হচ্ছে। তো এই যে সাংবাদিক সমাজের প্রতিনিধি যারা মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি বা তারেক রহমান সাহেবের লাভ হবে, উপকার হবে এরকম কোনো নিবন্ধ কোনো পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষজন পড়েছে এটা দেখা যায়নি। তারা আওয়ামী লীগ জমানাতে প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন নির্বাচন এবং রিপোর্টার্স ইউনিটিতে যতটুকু ছিল পেশাদারিত্ব, এটাকে একেবারে কুপিয়ে 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 এটার পেশাদারিত্ব নষ্ট করে এখন এই জায়গাগুলোতে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষের শরীরে যেভাবে পছন্দ ধরলে গ্যাংগ্রিন হয়ে যায়, তো এইরকম অনেক পেশাজীবী সংগঠন এই গত 6 মাসে বা গত 17 মাসে ধীরে 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 দুর্গন্ধময় হয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ। এই লোকগুলো তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য, তার চারিদিকে একটা বৃত্ত তৈরি করার জন্য যে লম্ফঝম্প করছে, এটা দ্বারা যদি তারেক রহমান সাহেব মোটামুটি আর দিন 15 বা মাসখানিক একটু কনভিন্স থাকেন, তাকে মাশাআল্লাহ আর কিচ্ছু করতে হবে না। নির্বাচন গোল্লায় যাবে, জয়লাভ করে গোল্লায় যাবে। আর ওই যে গুপ্ত শক্তিগুলো যে প্ল্যান করে তারেক রহমান সাহেবের আশেপাশে যে এজেন্টগুলো তারা পাঠিয়ে দিয়েছে, সেই এজেন্টরা তাকে কেল্লা ফতে করে দেবে। শেখ হাসিনার পতনের পেছনে কত যে গুপ্ত সংগঠন ছিল, কত যে জামাতের লোক ছিল। শেখ হাসিনার জমানাতে বেশিরভাগ ক্যাবিনেট সেক্রেটারি সবাই জামাতের লোকজন ছিলেন। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে তারেক রহমান সাহেব আলটিমেটলি পড়ে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে যে সমস্ত লোকজন যাচ্ছে, এরাও সবাই শেখ হাসিনার লোক, এরা সবাই জামাতের লোক। এদের কারোর বিরুদ্ধে সততা, ন্যায়পরায়ণতার কোনো বা কমিউনিটি ফিলিংসের কোনো রেকর্ড নেই। তারেক রহমান সাহেবকে তারা ব্যস্ত রাখছে, যখন তার উচিত যেখানে নির্বাচনে সমস্যা হচ্ছে, নমিনেশনের সমস্যা হচ্ছে, ভোটের মাঠের সমস্যা হচ্ছে, আমলাতন্ত্রের সমস্যা হচ্ছে, দলবাজি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি পন্থী আমলারা বেশি আগ্রহ দেখাতে গিয়ে পুরো নির্বাচনের মাঠে একটা ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়গুলোতে উনি মনোযোগ না দিয়ে 25 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 12-13 দিন হয়ে গেল, তাকে যারা এই ব্যস্ত রেখেছে, সেই ব্যস্ততার ফলে তার কোনো উপকার হবে না। আর ধড়িবাজ এবং ধান্দাবাজ যারা আছে, তারা এই তার সঙ্গে দেখা করেছে এরকম একটা ছবি দেখিয়ে যতটা সর্বনাশ এই অল্প কয়েকদিনের মধ্যে করে ফেলবে, এটা যখন তারেক রহমান সাহেব বুঝতে পারবেন, তখন আর তার কিছু করার
থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তোড়জোড় চলছে। জামাত এবং বিএনপি তাদের সর্বশক্তি নিয়ে যেভাবে মাঠে দৌড়াচ্ছে, যেভাবে জনাব তারেক রহমান সাহেব জামাতকে কটাক্ষ করে একের পর এক রাজনীতির যে তীর ছুড়ে দিচ্ছেন, যেভাবে জামাতের আমির এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ বিএনপিকে কটাক্ষ করে রীতিমতো বান মারছেন, রাজনীতির বান, সেক্ষেত্রে মনে হচ্ছে যে জামাত এবং বিএনপি এই দুটো দলের বাইরে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগ নামে যেটা দল ছিল এবং এই দলের যে সহযোগী অন্যান্য যে সকল দল ছিল রাজনৈতিক সহযোগিতায়, সেটা জাতীয় পার্টি, যদিও জাতীয় পার্টি এখানে অংশগ্রহণ করছে কিন্তু অনুল্লেখ্য, জাতীয় পার্টির জনাব জি এম কাদেরের অধীনে খুবই খণ্ডিত একটি অংশ, জাসদ, হাসিনা কিনু, তারপর ওয়ার্কার্স পার্টি এবং অনেকগুলো ইসলামিক দল এবং ব্যক্তি এবং গোষ্ঠী। বলা হয়ে থাকে যে এরা বাংলাদেশের পুরো ভোটের 50% ভোট, এই জোট তারা ওন করে। তো 50% ভোটারকে ভোটের বাইরে রেখে, এখানে ভোটার বললে হবে না, এই ভোটাররা যাদেরকে ভোট দেন বলে বিশ্বাস করা হয় সে সকল রাজনৈতিক দলগুলোকে ভোটের বাইরে রেখে সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার যে সুদূর প্রসারী উচ্চাভিলাষী প্ল্যান নিয়ে বর্তমান নির্বাচন কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঝুঁকি নিয়েছেন, সেই ঝুঁকি শেষ পর্যন্ত তাদেরকে কতটা সফলতা দেবে বা কতটা ব্যর্থ দেবে, বা এই ঝুঁকি তাদের জন্য কতটা বিপর্যয় তৈরি করবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমত হলো যে ইতিহাসের নির্মম বাস্তবতা হলো একই ইতিহাস ঘুরে ফিরে একইভাবে আসে এবং এখানে বছর, তারপর যেটাকে সাল বলি, তারপর মাস, সময়, এগুলোর একটা যাকে বলা হয় ঐতিহাসিক সন্ধিক্ষণ রয়েছে। যেমন ধরুন 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল। তো 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল পলাশীর আম্রকাননে। আপনি যদি এই 1757 এই সনটির সঙ্গে মিলান, দেখবেন 1857 সালেও বিরাট একটা যুদ্ধ হয়েছিল। আপনি যদি 1857 পরে আবার 1957 সাল ধরেন, 1957 সাল ধরেন, তাহলে দেখবেন যে এই 1957 সনে পুরো পাক ভারত উপমহাদেশে কি ঘটেছিল এবং 1957 সালে এই বাংলাদেশে কি ঘটেছিল, এই পূর্ববঙ্গে ঢাকা শহরে কি ঘটেছিল, মাথা খারাপ হয়ে যাবে। প্রতি 100 বছর পর পর এই ঘটনা ঘটে। আবার পলাশীর যুদ্ধ যে তারিখটিতে ঘটেছিল এবং যে এলাকাতে ঘটেছিল, ওই এলাকাতে গিয়ে দেখেন প্রতি বছর ওই তারিখে ওই মাসে কি সর্বনাশগুলো ঘটে থাকে। এখন পর্যন্ত মুর্শিদাবাদে গিয়ে দেখেন একটা না একটা দুর্ঘটনা ঘটবেই। যেভাবে কালবৈশাখী বৈশাখ মাসে আসে, কোনোদিন জ্যৈষ্ঠী মাসে কালবৈশাখী আসে না। তো সেই যে কালবৈশাখী, এইভাবে ইতিহাসের যে সকল কুফা বলেন, দুর্ঘটনা বলেন, ঘুরে ফিরে আসবেই। বিএনপির জন্য ফেব্রুয়ারি মাস কুফার মাস, জামাতের জন্য ডিসেম্বর মাস কুফার মাস, শনির মাস, শনির দশা। বিএনপির জন্য ফেব্রুয়ারি মাস শনির দশা। আর আওয়ামী লীগের জন্য আগস্ট মাস শনির দশা, রাহুর দশা। ঘুরে ফিরে আগস্ট মাস আসলেই মানে প্রত্যেকটা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের অন্তরটা কাঁপতে থাকে। এবং এটা আজকে থেকে নয়, এই 75-এর 15 আগস্টেরও আগে থেকে অনেক দুর্ঘটনা এই আগস্ট মাসে আওয়ামী লীগের জীবনে ঘটেছে। বিএনপির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, জামাতের ক্ষেত্রে ডিসেম্বর মাস। খুঁজে খুঁজে দেখেন যে 1947 সাল থেকে জামাতকে খুঁজে খুঁজে দেখেন যে ডিসেম্বর মাসে তাদের জীবনে কি কি ঘটেছে।
আচ্ছা, এবার আসি যে যে নির্বাচনটা হচ্ছে সামনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই। এখন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটি কতটা গ্রহণ হবে, কতটা আদরণীয় হবে, কতটা গ্রহণযোগ্যতা পাবে, কতটা স্বীকৃতি পাবে, সেই বিষয়গুলো মোরাললেস ব্যাখ্যা করার দরকার নেই। এটা সারা দুনিয়াতে এটা নিয়ে বিতর্ক হচ্ছে, এবং সরকারের বন্ধু নন, আবার শত্রুও নন, দেশি এবং বিদেশি প্রায় সবাই, সকল সমালোচক সরকারকে বলার চেষ্টা করছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেন তারা অনুষ্ঠান করে, এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ হোক, সংস্কার করে একটা আওয়ামী লীগ হোক, রিকনসিলিয়েট করা একটি আওয়ামী লীগ হোক, অথবা শেখ হাসিনার নেতৃত্বে আদি এবং আসল একটা আওয়ামী লীগ হোক, তাদেরকে এনে নির্বাচন করুন, একথা সবাই বলছে। আর তারা সেই কাজই করছেন যে কাজ আওয়ামী লীগ করেছে, যে কাজ বিএনপি করেছে, যে কাজ এরশাদ করেছে, যে কাজ জিয়াউর রহমান সাহেব করেছেন, এবং স্বয়ং বঙ্গবন্ধু যে কাজগুলো করেছেন। বঙ্গবন্ধুর সবাই বঙ্গবন্ধুকে বুঝিয়েছিল যে ৭৩ সালে যে নির্বাচন হলো, ৪-৫টি সিটে যে র্যাগিং হলো, এটা দরকার ছিল না। সেরা শিখদেরকে মেরে ফেলার কোনো প্রয়োজন ছিল না, সবাই কিন্তু তাকে বুঝিয়েছে। তারপর খন্দকার মোশতাককে ভোট র্যাগিং করে হেলিকপ্টারে করে তার ব্যালট বাক্স ঢাকাতে এনে তাকে পাশ করানোর কোনো দরকার ছিল না। তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, যে তাকে হত্যা করবে তাকে সে নিজের হাতে লালন পালন করে খাইয়ে তাকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই হলো নিয়তি। শেখ হাসিনার যে পতন, খুঁজে দেখেন যে কয়টি লোকের কারণে তার পতন ঘটেছে। প্রত্যেকটা লোককে তিনি বিশ্বাস করেছেন, প্রত্যেকটা লোকের প্রতি তিনি আল্লাহকে বাদ দিয়ে সেই লোকগুলোর প্রতি আস্থা স্থাপন করেছেন, এবং সেই লোকগুলোর কারণে আশেপাশে কোনো মানুষ তার ধারে কাছে যেতে পারেনি। লিখে রাখেন, সেটা রাজনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, অন্তত 10টি সেক্টর শেখ হাসিনা তৈরি করে ফেলেছিলেন। সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ, ব্যবসায়ীদের মধ্যে একটা গ্রুপ, মিলিটারিদের মধ্যে একটা গ্রুপ, বিচারপতিদের মধ্যে একটা গ্রুপ, উকিলদের মধ্যে একটা গ্রুপ, এরকম অনেক, রাজনীতিবিদদের মধ্যে একটা গ্রুপ, পরিবারের মধ্যে একটা গ্রুপ, এরকম 10টি গ্রুপ তারা তৈরি করে ফেলেছিলেন। এই 10টি গ্রুপ একে অপরের সাথে যোগ সাজস করে রীতিমতো দুর্নীতির একটা পাহাড় গড়ে তুলেছিল, অপকর্মের পাহাড়। তারা শেখ হাসিনাটা খেতেন, শেখ হাসিনাটা পড়তেন, আর অবসর সময় শেখ হাসিনা সর্বনাশের কথা চিন্তা করতেন, কি করে তাকে মারা যায়, কি করে তাকে তাড়ানো যায়, আর কি করে তাকে রোগাক্রান্ত করা যায়। একই ঘটনা 1/11-এর সময় তারেক জিয়া এবং খালেদা জিয়ার জন্য ঘটেছে। আবার একই ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও ঘটছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে গত 17 মাসে দুধকলা দিয়ে পুষেছেন, যাদের প্রতি বেশি আস্থা স্থাপন করেছেন এবং মনে করেছেন যে এই লোকগুলো যদি তার পাশে থাকে, আগামীতে তিনি 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন, 50 বছর ক্ষমতায় থাকতে পারবেন, সেই লোকগুলো অনেকেই মনে করছে যে এই বুড়ো মানুষটি যদি পরাজিত হয়, ফেল করে, তাহলে তারা প্রধান উপদেষ্টা হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে। এটাই হলো ক্ষমতার ট্রাজেডি। এনিওয়ে, যেটা বলছিলাম, তো এখানে আওয়ামী লীগকে নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে স্বাধীন বাংলাদেশে, সেই নির্বাচনগুলো মোটামুটি টিকেছে। কিন্তু যে নির্বাচনগুলো আওয়ামী লীগকে ছাড়া হয়েছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনগুলো কিন্তু টিকেনি। আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল, তারা যে কোনো বিরূপ পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যখন সংসদ নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে, তারপর রাষ্ট্রপতি নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে সত্তার সাহেবের সাথে যে নির্বাচন আওয়ামী লীগ হলো, সেই আওয়ামী লীগের প্রেসিডেন্সিয়াল নির্বাচন বলেন, সংসদ নির্বাচন বলেন, আওয়ামী লীগের করার কথা না, কিন্তু আওয়ামী লীগ করেছে, সংসদে গেছে, কথা বলেছে। 86 সনে আওয়ামী লীগ নির্বাচনে এসেছে, ফলে 86 থেকে 88 এই 2টি বছর এরশাদ ছিল, সংসদ থেকে চলে গেছে,
এরশাদ আবার নতুন নির্বাচন দিয়েছে। এরপর 88 সনে এসে আবার একটি আওয়ামী লীগবিহীন নির্বাচন করার চেষ্টা করেছে। তার ফলে বাংলাদেশে পুরো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ধসে পড়েছে এবং এরশাদের রাজনীতির কবর রচনা হয়েছে। সেখানে আসম আব্দুর রব প্রায় 100-150 গৃহপালিত বিরোধী দল নিয়ে একটা সার্কাস তৈরি করেছিল এই প্রথম বাংলাদেশে। এবং সেই সার্কাসের ফলে রাজনীতির যে ব্যাড কালচার তৈরি হয়েছে, সেই ব্যাড কালচারের দায় এরশাদকে জীবন দিয়া তাকে পরিশোধ করতে হয়েছে। এই গেল এটা। এরপরে 15ই ফেব্রুয়ারি নির্বাচন। 15ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, টিকেনি। এরপরে আওয়ামী লীগ যখন সংসদ থেকে পদত্যাগ করলো জামাতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, বিএনপি টিকতে পারেনি, তাকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হয়েছে। তো এই যে বিষয়গুলো আমাদের রাজনীতিতে, এই কটা উদাহরণ দিলাম যে 12টি নির্বাচন হয়েছে, সেই 12টি নির্বাচনে আওয়ামী লীগবিহীন যে নির্বাচন হয়েছে বা আওয়ামী লীগ যেখানে থেকে সরে গিয়েছে সেখানে সরকার টিকতে পারেনি। আবার আওয়ামী লীগ যে কয়েকবার ক্ষমতা ছিল, আওয়ামী লীগকে যারাই বিভিন্ন সময় চ্যালেঞ্জ জানিয়েছে, আওয়ামী লীগকে কিন্তু সেই শক্তি প্রয়োগ করে, ক্ষমতা দেখে, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে কেউ হটাতে পারেনি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে বহু চেষ্টা করা হয়েছে, পারেনি, তাকে হত্যা করতে হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বহু চেষ্টা হয়েছে, এমন একটা পরিস্থিতি করে দেশি বিদেশি চক্র দিয়ে তাকে চলে যেতে হয়েছে, কিন্তু তার সাথে কিন্তু পারা যায়নি। কিন্তু আওয়ামী লীগ কি যেটা করেছে সেটা হলো, যাকে যে অবস্থায় ধরেছে তারা তাদের সিংহাসন, তাদের রাজনীতি, ক্ষমতায় যারা আওয়ামী লীগ ছাড়া থাকার চেষ্টা করেছে তাদের জিনা হারাম করে দিয়েছে, জীবন হারাম করে দিয়েছে। তো কাজেই সেই ক্ষেত্রে আগামীতে যে নির্বাচন হচ্ছে, প্রথম নির্বাচন হলো আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন। এটি অতীতের যে ধারাবাহিকতা ধরেন, সেই ধারাবাহিকতায় এই নির্বাচন হওয়ার কথা না, টিকার কথা না, এবং এই নির্বাচনের সাথে যারা জড়িত তাদের কারোরই শুভ পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি অতীতের ইতিহাসের ধারাবাহিকতা থাকে। ইতিহাস যেভাবে বারবার ঘটে সেইটা আপনি যদি চিন্তা করেন। 2 নম্বর হলো যে আপনি বারবার এই জমানাকে ম্যাটিকুলাস বলছেন, ক্যালকুলেশন করছেন, ক্যালকুলাস বলছেন। এটার সঙ্গে আপনি রাজনীতি বিজ্ঞান, ম্যাকিয়াভেলির থিওরি, এরপর আপনি আধুনিক গণতন্ত্রের বিভিন্ন বুলি আওড়াচ্ছেন, ন্যায়, ন্যায় বিচার, গণতন্ত্র, যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সঙ্গে আওয়ামী লীগের যে বিপুল জনগোষ্ঠী, সেই বিপুল জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে, ভোট কেন্দ্রের বাইরে, গণতন্ত্রের বাইরে রাখার চাইতে আর বড় কোনো ঝুঁকি নাই। এই ঝুঁকি এরকম যে আপনি এটি জঙ্গলের মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত এটি ঘরে রাত্রি যাপন করবেন, আর সেই ঘরের চারিদিকে হাজার হাজার বিষধর সাপ সেখানে আছে, এবং সেই সাপগুলো অনায়াসে, গর্তগুলো এত বড় যে সেই গর্ত দিয়ে বা ছিদ্র দিয়ে অনায়াসে সাপগুলো ঢুকে যেতে পারে। তো আপনি শুধু এই আশঙ্কা নয়, আপনি যখন শুতে যাবেন ঠিক সেই সময়টাতে আপনি দেখলেন ছিদ্র দিয়ে চারিদিকে হাজার হাজার সেই বিষাক্ত কালনাগিনী ফোঁসফাঁস শব্দ করছে, আর এই অবস্থাতে আপনি যদি নীরবে ঘুমানোর চেষ্টা করেন, লোকজন আপনাকে কি বলবে বলেন? এখন এই বাংলাদেশে আওয়ামী লীগের 15 বছরের সন্ত্রাসের অভিজ্ঞতা, 15 বছরের অস্ত্র, গোলা বারুদ, 15 বছরের অর্থবিষ্ট টাকা, তার সঙ্গে ভারতের এক ছত্র আধিপত্য, সমর্থন, কূটনীতি, চালাকি, ফজলামো, দুষ্টামি, সব কিছু আওয়ামী লীগের পক্ষে। সেটাকে আপনি বাইরে রেখে আপনি চোখ বুজে 12 তারিখে চমৎকার একটি নির্বাচন করে সারা পৃথিবীকে চমকিত করার জন্য যে চেষ্টা করছেন, বিজ্ঞান বলে পৃথিবী চমকিত হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু যারা আয়োজন করছেন আমি নিশ্চিত, যদি বিজ্ঞান ঠিক থাকে, যদি অঙ্ক ঠিক থাকে, যদি কেমিস্ট্রি, ফিজিক্স ঠিক থাকে, যদি প্রকৃতির আইন বলবৎ থাকে, যদি মানুষের কমন সেন্স ঠিক থাকে, তাহলে যারা এই নির্বাচনে যাচ্ছেন প্রার্থী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে যারা এটি আনন্দ উৎসাহের সঙ্গে উদযাপন করছেন, সরকার যারা এই নির্বাচন পরিচালনা করছেন, নির্বাচন কমিশন সহ, তারা সবাই
এতটা চমকিত হবেন, এতটা যাকে বলা হয় আশ্চর্য হবেন, এবং এতটা স্মৃতি কাতর হয়ে পড়বেন, এতটা আফসোস তারা করবেন। সেই আফসোস দেখার জন্য পৃথিবীর কারা কারা ছুটে আসবে, কারা কারা সান্ত্বনা দিতে আসবে, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।